আপনাদের ফিউচারের জন্য ভেবে বাংলাদেশের সরকারের ওপর চাপ বাড়ান, যাতে ডেমোক্রেসির মধ্যে দিয়ে একটা ইন্টারিম সরকার যায় এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম হয়। তাতে আপনার জন্য যেমন ভালো এবং আপনার আশেপাশে যারা সার্বভৌমত্ব যাদের রাষ্ট্র তাদের জন্য ভালো, এবং পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার জন্য বাংলাদেশ যেন শান্তভাবে থাকে, মৌলবাদীদের হাতে না চলে যায়, দুর্বৃত্তদের হাতে না চলে যায়। এই যে লাফালাফি দাপাদাপি এবং একটা সমুদায় একটা কমিউনিটি আর একটা কমিউনিটি মাইনরিটি কমিউনিটির ওপর যে অত্যাচার করেছেন বিগত 6 মাস 7 মাস, এটা বন্ধ হওয়া উচিত। মনের মধ্যে যে বিদ্বেষ ভারতের প্রতি এবং মাইনরিটিদের প্রতি, এই দুটো আমার মনে হয় আপনারা পদ্মায় বিসর্জন দিন। দুটো দেশের মধ্যে ভ্রাতৃত্ব এগিয়ে যাক এবং বাংলাদেশ, আমরা বলছি ভারতীয়রা, আরও শক্তিশালী হোক। এগিয়ে চলুন, ভালোভাবে এগিয়ে চলুন। দেখুন, আমাদের মানে যে ভারতের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি মানে দেশ মানে বিদেশেও চর্চা হয়, ভীষণ রকমভাবে চর্চা হয় আমাদের কূটনীতির। এবং এই মুহূর্তে আমি কয়েকদিন আগেও একটা আলোচনায় বলেছিলাম যে আমাদের যিনি বর্তমান সেনাপ্রধান রয়েছেন তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কি হবে। তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে যখনই বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার গঠন হবে, রাজনৈতিক দল সরকারে আসবে, তখন দ্বিপাক্ষিক আলোচনা আবার শুরু হবে, কথাবার্তা সব শুরু হবে। এ থেকেই একজন সেনাপ্রধান, তিনি সামরিক বিশেষজ্ঞ, কিন্তু তার মধ্যে ডিপ্লোমেসিটাও কতটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই ডিপ্লোমেসির জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ভারত শেখ হাসিনাকে জায়গা মানে এখানে স্থান দিয়েছে। শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন, সেখানে তিনি থাকছেন। এবং এই নিয়ে সংসদেও একজন সাংসদ, সম্ভবত বিরোধী দলের সাংসদ, তিনি প্রশ্নও তুলেছেন যে শেখ হাসিনাকে কেন ভিসা ছাড়া এখানে জায়গা দেওয়া হয়েছে ইত্যাদি। এই সময় আমি ওই বিষয়ে যাচ্ছি না। ভারতের শেখ হাসিনাকে জায়গা দেওয়া, আশ্রয় দেওয়া, অন্যদিকে বাংলাদেশ সম্পর্কে কোনো রকম কুমন্তব্য বা বাজে মন্তব্য না করা, যেটা ভারত কোনোদিনও করবে না, এবং তার পাশাপাশি জল মাপা যে ভারত মানে বাংলাদেশে কখন একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। একদম ভারতের এই যে মানে বহুমুখী যে ডিপ্লোমেসি, এটাকে কিভাবে, মানে ভারত একদিকে শেখ হাসিনাকেও জায়গা দিচ্ছে, আবার বাংলাদেশের দেখুন, ভারতের শেখ হাসিনার পরিবার 1971-এর আগের থেকে ওই হাসিনা পরিবারের সঙ্গে ভারতের একটা ভ্রাতৃত্ব, খুব ক্লোজ রিলেশন। সেটা 1975-এ যখন ওনাকে মারা হলো, গুলি করে মারা হলো, ফাঁসি দেওয়া হলো শেখ মুজিবকে এবং তার পরিবারে তার ছেলেদের, তখন কিন্তু বহুদিন আমাদের ভারতবর্ষে শেখ হাসিনা ছিলেন, তার বোনকে নিয়েছিলেন। সেইখান থেকে দেখতে গেলে, এবং তারপরে 75-এর পরে আজকে 2025 ভারত এবং বাংলাদেশের একটা সখ্যভাবে একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল। এর মধ্যে কিছু মৌলবাদী শক্তি আছে, তারা কোনোদিন চাইবে না ভারতের সঙ্গে বাংলাদেশের একটা মানে ক্লোজ রিলেশনশিপ গড়ে উঠুক, ডিপ্লোম্যাটিক রিলেশন গড়ে উঠুক। তার কারণ যেহেতু আমি এই আবার রিলিজিয়ানে নিয়ে আসতে চাই না, যেহেতু ওটা একটা মেজরিটি ইসলামিক রিজিয়ন, পাকিস্তান এখনও ভাবে যে ওই রিলিজিয়ন ইউজ করে ভারতের বিপক্ষে যদি কিছু বিষ ছড়িয়ে দেওয়া যায়, তাতে ওদের স্বার্থসিদ্ধি লাভ অনেক মানে ইজিলি হবে। সেই দিকে দেখতে গেলে ভারত কিন্তু ইন দ্য লার্জার কনটেক্সট, যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, ইন আ মোর ডিপ্লোম্যাটিক ওয়ে, ভারত কোনোদিনই চায় না যতক্ষণ না তাকে কেউ প্রথম আঘাত করছে, কোনো দেশ, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, মলদ্বীপ হোক, তাদের সঙ্গে থেকে তাদের যতটা সাহায্য করা যায় সেটা ভারত কিন্তু এক হাত এগিয়ে যাবে। কিন্তু ভারত কোনোদিন চাইবে না যে বালাকোটের মতন জিনিস ভারতকে কোনো রাষ্ট্রের ওপর করতে হোক। তখনই করতে হবে যখন উড়ির মতন ঘটনা হবে, যখন 26/11-র মতন বম্বেতে ঘটনা হবে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রে ছাড়খাড় করে দেওয়ার মতন শক্তিও ভারতের আছে। সেই সময়ও কিন্তু নরেন্দ্র মোদী শান্ত ছিল, কোনো কথা বলেননি। আজকের দিনেও নরেন্দ্র মোদী শান্ত আছে। যেই সব মৌলবাদী শক্তি, দুর্বৃত্তরা এখনও ভাবছেন যে পাকিস্তান এবং DGISIর হেল্প নিয়ে ভারতের ওপর কিছু করতে আপনারা সক্ষম হবেন, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই স্বপ্ন দেখবেন না, এই দুঃসাহস। দিনের বেলা তো নিশ্চিতভাবে চোখ খুলে স্বপ্ন দেখবেন না, ঘুমিয়ে দেখুন।
সকালে উঠুন, যদি কোনো আপনাদের শারীরিক প্রবলেম থাকে, মস্তিষ্কের প্রবলেম থাকে, ইভেন ইউনিসের, আপনারা ভারতের চিকিৎসা মোস্ট অ্যাডভান্সড, এখন ইউরোপিয়ান কান্ট্রির থেকেও ভারতবর্ষে এসে চিকিৎসা নিচ্ছে। আপনারা তো আসছেনই, এতদিনও আসছিলেন, এখনও আসুন, ভালো চিকিৎসা নিশ্চিতভাবে ভারত আপনাকে দেবে। স্বাস্থ্য হিসেবে মানে আরও হেলদি গভর্নমেন্ট হোক এবং হেলদি সরকার হয়ে ভারতবর্ষ থেকে আপনারা বন্ধুত্বর হাতটা নিয়ে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে থাকুন। ভারত বিদ্বেষী কথাটা আমার মনে হয় ইতি টানা সময় এসে গেছে। না, মোহাম্মদ ইউনূস তার কথাবার্তায় মানে একদম প্রথম দিকে যেরকম ছিল, তার পরবর্তী সময় থেকে এখন মোহাম্মদ ইউনূসের কথাবার্তাতেও কিন্তু অনেক রকম চেঞ্জ এসেছে। দাভোসে গিয়ে তিনি বললেন যে বাংলাদেশের ম্যাপ না এঁকে ভারতের ম্যাপ আঁকা যাবে না। সাম্প্রতিক তিনি দুদিন আগেই তার দলের যে মানে তিনি যে একটি বৈঠক ডেকেছেন, বিভিন্ন প্রশাসকদের যে বৈঠক, যেখানে নির্বাচন কিভাবে করা যায় সেই নিয়ে একটা ডিসকাশন হয়েছিল সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেখানে তিনি বলছেন যে ভারত এবং চীন এই দুটো শক্তিধর দেশ, তাদের সেই দুটো দেশের মাঝে আছে বাংলাদেশ। এবারে ওনার বক্তব্য হচ্ছে যে এই দুটো দেশ তারা অগ্রগতি করবে, তারা এগিয়ে যাবে, এবং বাংলাদেশকে ফেলে তাদের পক্ষে অগ্রগতি করা সম্ভব নয়, তাদের পক্ষে ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভারতের এরকম কোনো ইন্টেনশন নেই যে বাংলাদেশকে তারা ফেলে দেবে, বাংলাদেশের উন্নয়নে তারা সাহায্য করবে না বা এগিয়ে আসবে না। যদি সেটা হতো তাহলে এবারের যে বাজেট, সেই বাজেটেও বাংলাদেশকে যে অর্থ সাহায্যের 120 কোটি টাকা এর আগে দিয়েছিল সেটাকে বজায় রাখা হয়েছে, জারি রাখা হয়েছে, সেটাকে ফেরত নেওয়া হয়নি, তুলে নেওয়া হয়নি একদম। তো এই জায়গা থেকে আমার মানে আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা এই ডিসকাশনের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের কি এবারে কিছুটা হলেও দুটো কারণ, এক হচ্ছে গিয়ে তাকে সরকার ছেড়ে দিতে হবে, নতুন রাজনৈতিক দল তারা সরকার গঠন করবে, এটা একটা দিক। আর একটা হচ্ছে ভারতের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তিনি যে ফায়দা করতে পারবেন না সেটা ভালোভাবে বুঝে গিয়েছেন, সেই কারণে এরকম কথা বলছেন। দেখুন, বাংলাদেশের বোঝা উচিত, এই যে নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের যে মিটিং হলো, তার থেকে অনেক, যদি ইউনিস গভর্নমেন্ট এবং তার অ্যাডভাইজার্স, যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার যদি সজাগ থাকে এবং বুদ্ধিমান হয়, এখান থেকে কিন্তু অনেক কিছু রিড করা গেছে। প্রচুর জিনিস যারা রিড করার, ডিপ্লোম্যাসিতে রিড করতে পারেন, তাদের এই মিটিং এবং প্রেস কনফারেন্সের দ্বারা, এবং তারপর আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিস্টার জয়শঙ্কর কিছু কথা প্রেসকে বলেছে, সেখান থেকে নিশ্চয়ই কিছু কথা পরিষ্কার হয়ে বাংলাদেশের বোঝা উচিত। এক, দ্বিতীয়ত বাংলাদেশের এখন উচিত যে যত তাড়াতাড়ি পারে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইউনিসের অন্তর্বর্তী যে অ্যাডভাইজার, একটা গভর্নমেন্টে ইলেকশনের দিকে এগিয়ে যাওয়া, অ্যাটলিস্ট ডিক্লেয়ার করুক যে এই সময় ইলেকশন হবে এবং ক্লিয়ারলি ইলেকশন হবে, ক্লিয়ারলি ইলেকশন হবে, এই প্রসেসে ইলেকশন হবে।